হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC5 বা ফিফথ পেপারটির যে পরীক্ষা গতকাল সম্পন্ন হলো, মানে 24/2/2004 সেই প্রশ্নপত্রের যে শর্ট প্রশ্ন ছিল 15টি 1 নম্বরের, সেই প্রশ্নগুলির যে উত্তর, সেই উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে এবং অন্যান্য যে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলিও অল্প বিস্তর আলোচনা করা হবে। দেখো, এখানে রয়েছে হিস্ট্রি অনার্স 2023-এর প্রশ্ন, দেখতেই পাচ্ছ, পেপার CC5, ফুল মার্কস 65। তা প্রথমে আমরা 15 নম্বর যেটা আছে 1 নম্বরের প্রশ্ন, সেটি নিয়ে আলোচনা করব। একের কয়ে এসে দেখো, রাজ তরঙ্গিনী কার রচনা? উত্তর হবে কাশ্মীরি পণ্ডিত কলহনের রচনা। খ আছে গীত গোবিন্দ কে রচনা করেন? উত্তর হবে বৈষ্ণব কবি জয়দেব, ইনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ছিলেন গোপাল, 750 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, ত্রিশক্তি সংগ্রাম কোন স্থানকে কেন্দ্র করে ঘটে? উত্তর হবে কনৌজ, উত্তর ভারতের কনৌজ, মানে হর্ষবর্ধনের রাজধানী ছিল এই কনৌজ। উমা দাগে এসছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? পাল রাজা ধর্মপাল এই বিক্রমশিলা বিহারটি প্রতিষ্ঠা করেন। চয় আছে বাতাবিকণ্ঠ উপাধি কে গ্রহণ করেন? পল্লব বংশের শ্রেষ্ঠ নৃপতি নরসিংহ বর্মন। 6 আছে দেখো, পশ্চিম ভারতের একটি বিখ্যাত বন্দরের নাম লেখো। উত্তর হবে কোচিন। বর্গীজ আছে কোন চোল রাজা বাংলা আক্রমণ করেন? রাজা রাজেন্দ্র চোল দেব। নেক্সট, কোণার্কের সূর্য মন্দির কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়? এটির উত্তর হবে পূর্ব গঙ্গ রাজা বা গঙ্গবংশের রাজা প্রথম নরসিংহদেব। পরেরটা দেখো, ইংরা দেখে আদি শঙ্করাচার্য কোন দর্শন প্রচার করেন? উত্তর হবে অদ্বৈত বেদান্ত দর্শন। টয়ে আজ এসছে দায়ভাগ গ্রন্থ কে রচনা করেন? উত্তর হবে জিমুথ বাহন। ঠয়ে আছে আল মাসুদি কোন দেশীয় পর্যটক ছিলেন? উত্তর হবে আরব দেশীয়। এবং শেষ প্রশ্ন ডয় দাগে আছে আল বিরুনি রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কিতাব উল হিন্দ বা তহকিকি হিন্দ। মানে দুটো নাম আলাদা আলাদা, একই গ্রন্থে দুটি নামে আমরা অভিহিত করি। এবং এই গ্রন্থের একটি আসল নাম আছে তহকিকি মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল আউমার্ধল। এবং শেষ প্রশ্ন, এটি শেষ প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1191 খ্রিস্টাব্দে চৌহান বংশীয় রাজা, মানে রাজপুত রাজা ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল এই তরাইনের প্রথম যুদ্ধ। 2 দাগে এসে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের টিকা 4টি লিখতে হবে। প্রথমে রাজপুতদের উত্থান সম্পর্কে একটি তত্ত্ব লেখো। দেখো, রাজপুতদের উত্থান সম্পর্কে যে অগ্নি মতবাদ আছে, সেই অগ্নিতত্ত্ব মতবাদ, মানে যজ্ঞের আগুন থেকে আবু পাহাড়ে এই রাজপুত জাতির উত্থান হয়, এবং সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে তর্ক বিতর্ক রয়েছে সেটি নিয়ে আলোচনা করতে হবে। পরেরটা দেখো, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ। পাল আমলে বাংলা সাহিত্যের অভূতপূর্ব অগ্রগতি ঘটে, একাধিক গ্রন্থ রচিত হয়, পাল যুগেও হয় এবং সেন যুগে হয়। এখানে শুধু পাল যুগটাই তোমাদের আলোচনা করতে হবে। গয় আছে চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম বলনাডু এর তাৎপর্য কী? তা চোলদের যে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা, সেখানে বলনাডু এবং মণ্ডলম এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মণ্ডলম মানে প্রদেশ, আর বলনাডু মানে একটি পঞ্চায়েতকে আমরা বলতে পারি। এরপরে দেখো রয়েছে আদি মধ্যযুগে গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করতো? তা আদি মধ্যযুগে গিল্ড গড়ে ওঠে, দক্ষিণ ভারতের গিল্ড আছে, উত্তর ভারতের গিল্ড আছে, মানে বণিকদের সঙ্গ, সেগুলি অর্থনীতিতে কতটা কার্যকরী ভূমিকা নিয়েছিল সেটা নিয়েই প্রশ্ন। নেক্সট কোশ্চেন উমাতে এসছে শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা আলোচনা করো। তা নালন্দা মহাবিহারের যে অগ্রগতি হয় কুমারগুপ্ত, গুপ্ত সম্রাট, তিনি এটা তৈরি করেন, এবং তারপরে পাল যুগে এসে অভূতপূর্ব অগ্রগতি ঘটে, হর্ষবর্ধনের আমলেও অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এখানে যে শিক্ষা ব্যবস্থা ছিল, পঠন পাঠন ব্যবস্থা, গ্রন্থাগার, এবং এখানে যে ছাত্ররা পড়াশুনো করতেন এবং আচার্যরা ছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে বিদ্যা চর্চা করতে আসতেন, তা সেই সব বিষয়টা নিয়ে কিন্তু এটা আলোচনা করতে হবে। আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান। আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান খুব খারাপ ছিল। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা চামার, কুমোর, ডোম বা চণ্ডাল, এদের নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এই প্রশ্নে। জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান লেখো। তো ভক্তিবাদের উত্থান হয়েছিল গুরু নানক, চৈতন্যদেব, কবির, রামানন্দ, ভক্ত দাদু, মীরাবাই, এদের হাত ধরে শঙ্করাচার্য
এদের হাত ধরে হয়েছিল, তো এদের বিষয়ে আলোচনা করতে হবে। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? তো মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন 1191 এবং 1192, তখন উত্তর ভারতের অবস্থা খুবই খারাপ ছিল, কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং প্রত্যেকটি রাজ্য একে অপরের সাথে তারা ফাইট করতো, এইভাবে নিজেদের শক্তি ক্ষয় করতো এবং ভারতীয়দের সৈন্যবাহিনী ছিল দুর্বল এবং নানা রকম সামাজিক কুপমণ্ডুকতায় তারা আচ্ছন্ন ছিল। সেই সুযোগটা গ্রহণ করেছিল এই মোহাম্মদ ঘুরি এবং ভারতবর্ষ দখল করে নিয়েছিল। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন এখানে এসছে, 3টি লিখতে হবে। তার জন্য তোমাদের প্রথম যেটা এসছে 3-এর কয়ে, তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগে হয়েছিল? তা ভারতের এই সামন্ততন্ত্রের উত্থান এখানে আলোচনা করতে হবে এবং ডিডি কোশাম্বী এবং রামশরণ শর্মার যে বক্তব্য এবং হরবংশ মুখিও আছেন, বিএনএস যাদব আছেন, এনাদের বক্তব্য বা এনাদের ব্যাখ্যাকে উল্লেখ করে এই সামন্ততন্ত্রের উত্থানকে দেখাতে হবে। তারপরে দেখো পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব। ধর্মপালের পুত্র দেবপাল, তার সময়ে ত্রিশক্তির সংগ্রামে তিনি কিছুটা সুবিধা করতে পারেন এবং পাল সাম্রাজ্যের সর্ববৃহৎ আকার ধারণ করে এই দেবপালের সময়, তো সেই বিষয়টা লিখতে হবে। এরপরে দেখো চোলদের সামুদ্রিক কার্যকলাপ। তো চোলদের সামুদ্রিক কার্যকলাপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ চোলরা বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন এবং এই বঙ্গোপসাগরের চতুর্ধারে যে সব দেশগুলো রয়েছে সেই সব দেশে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছিল তাদের এই সামুদ্রিক কার্যকলাপের মধ্য দিয়ে। এরপর দেখো আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা এবং আদি মধ্যযুগের নগর, এই দুটো বিষয় এখানে এসছে। তারপরে আসছে একাদশ শতকে গজনির ভারত আক্রমণের প্রকৃতি। এখানে গজনি থেকে যারা এসছে ভারতে আক্রমণ করতে, যেমন প্রথমে ছিলেন সুলতান মাহমুদ, 1000 থেকে 1027 মধ্যে 17 বার আক্রমণ করছেন এবং পরবর্তীকালে প্রায় 200 বছর পরে গিয়ে আসছে মোহাম্মদ ঘুরি 1191 এবং 1192। এদের যে আক্রমণের তুলনা করতে হবে, মানে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন আর সুলতান মাহমুদ এসেছিলেন ভারতবর্ষ লুট করতে, তার দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। তো তাদের সেই দৃষ্টিভঙ্গিটাকে এখানে উল্লেখ করতে হবে, এখানে তুলনামূলক আলোচনা করতে হবে। এখানে গজনি বলতে এখানে কিন্তু সুলতান মাহমুদও যেমন আলোচনা করতে হবে এবং তার সেই পাশাপাশি মোহাম্মদ ঘুরিকেও আলোচনা করতে হবে। তোমাদের বাকি যে পেপারগুলি এখনও পরীক্ষা হবে তারও কিন্তু আমি এরকম শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আমার এই চ্যানেলে তোমাদের পরবর্তী সেমিস্টারে শুরু থেকেই তার সিলেবাস সাজেশন প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা উত্তর নোটস আকারে আমি কিন্তু ধারাবাহিকভাবে দেবো। তাই আমার এই চ্যানেল তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।